ডাক্তারি শাস্ত্রে এক রকমের রোগ আছে যাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজেস। মানে লোকেরা জীবনে যেরকমভাবে জীবনযাপন করছেন তার উপর ভিত্তি করে অনেক রকম রোগের সৃষ্টি হয়। বন্ধ্যাত্ব বা বাচ্চা না আসার যে সাবফার্টিলিটি, সেটা আগের থেকে অনেক বেড়েছে। তার বিভিন্ন রকম কারণ আছে। প্রথমেই তো বলি যে 50% ক্ষেত্রে মহিলারা আর 50% ক্ষেত্রে পুরুষরা এর জন্য দায়ী। ওজনকে কন্ট্রোল করা, যা হাইট অনুযায়ী ওজনের ওজন থেকে দেখা, খাওয়া দাওয়া ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া করা, ভালো জিনিসগুলো খাওয়া দাওয়া করা যেগুলো পুষ্টিকর খাবার, খাবারের মধ্যে কার্বোহাইড্রেটসটা পরিমাণে কম, প্রোটিন পরিমাণে বেশি। প্রোটিনের খাবারটা আমরা ইউজুয়ালি বয়সের সঙ্গে আরও বেশি বলি, যখন 45-40 বছরের মহিলাদের প্রোটিনের ক্ষয় হয় শরীর থেকে, তো তাদের প্রোটিন খাওয়াটা খুব দরকার। কিন্তু খেয়েই শোয়া এবং সেটা একটা খারাপ জিনিস, দুপুরে ঘুমোনো সেটা খুব ভালো জিনিস নয়। তো সেসবগুলো হচ্ছে যেগুলোতে ওজন বাড়া, শরীর শিথিল হয়ে যাওয়ার এইসব টেন্ডেন্সিগুলো থাকে। তো অধিকাংশ লোকেদের মেলামেশার যে সেক্সের যে ইচ্ছেটা, সেটা অনেক সময় অনেক ক্ষেত্রেই যারা কর্মের বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কম, কিছু কিছু ক্ষেত্রে কম দেখা যায়। 5-এ ডেকাথলনের পাশে তো অঙ্কুরন প্লুরো ফার্টিলিটি অ্যান্ড ফিটাল মেডিসিন সেন্টারে আমরা ওখানে বন্ধ্যাত্বের চিকিৎসা করি। তো মহিলা যাদের বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে। নমস্কার, দুরন্ত বার্তার সংবাদ মাধ্যমে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আমি সৈকত দাস। আমরা বিভিন্ন রকম বিষয়ে আমরা সংবাদ প্রতিবেদন করি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে যারা মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের সুস্থ থাকাটা কিন্তু অবশ্যম্ভাবী। কিভাবে মানুষ সুস্থ থাকবে সেই নিয়ে কিন্তু আমাদের বিশেষ প্রতিবেদন সুচিকিৎসা, এবং আমরা এই সুচিকিৎসার মাধ্যম দিয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করা থেকে শুরু করে তারা কিভাবে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক জীবনের সঙ্গে যুক্ত রাখবেন সেই দিকেও আমাদের কিন্তু লক্ষ্য থাকে দুরন্ত বার্তা। তো আমরা আজকে পেয়ে গেছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিস্টার বাসু মুখার্জি, যিনি বহু দিন ধরে গাইনোকোলজিস্ট হিসাবে উনি নারীদের সমস্যা নিয়ে রয়েছেন, তাদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত রয়েছেন, তাদেরকে সঠিক চিকিৎসা দিয়ে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন তাদেরকে দিয়ে রেখেছেন। তো আমরা স্বাগত জানাই আপনাকে। ডাক্তারবাবু, আপনার এই যে এতদিনের পেশার সঙ্গে আপনি যুক্ত আছেন, তো তাদের মধ্যে কি কি সমস্যা আপনি পেয়েছেন এবং সমাধানের লক্ষ্যে কিভাবে তাদের সঙ্গে আপনি অতপ্রতভাবে যুক্ত আছেন যদি বলেন, আর কবে থেকে আপনি এই প্র্যাকটিস শুরু করেছেন, আর কি লক্ষ্যে আপনি এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন যদি বলেন? তো আমার প্র্যাকটিস প্রায় 25 বছরের। তো 25 বছর ধরে আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কার্য করি। সেখানে মহিলাদের বিভিন্ন রকম অসুবিধে, কিছু কিছু গর্ভাবস্থায়, কিছু কিছু অন্য সময়, সেগুলোর কীরকম কী অবস্থা অসুবিধা নিয়ে মহিলারা আসেন আমাদের কাছে, এবং সেগুলোই আমরা তখন তার চিকিৎসা করা কেন হচ্ছে দেখা, যাতে চিকিৎসা করা হয়, যাতে অসুবিধাগুলো ঠিক হয়। প্রচুর আমরা সচেতনামূলক কর্মেও যুক্ত থাকি, যেখানে বিভিন্ন রকম স্কুল, কলেজে, হসপিটালে, ক্লাবে আমরা যাই লোকেদের সচেতন করতে, যে নারীর স্বাস্থ্য সম্পর্কে যে অসুবিধাগুলো আছে, যেগুলো আগে থেকেই ঠিক করলে অসুখ পর্যন্ত পৌঁছয় না, সেরকম কিছু বার্তা দেওয়ার জন্য, যাতে লোকেরা আগে থেকে প্রিকশন নিতে পারে, আগে থেকে প্রস্তুতি নিতে পারে, যাতে অসুখ না আসে, যাতে শরীরে প্রবলেম না হয়। তো ডাক্তারবাবু, কিছু প্রশ্ন আমি সাজিয়েছি, সেই হিসাবে আপনি বলুন। এই যে এখন নারীদের স্ত্রী রোগ সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা দেখেছি পিসিওএস সমস্যাটা, এটা কিন্তু একদম কম বয়স থেকে লক্ষণীয়। কিন্তু এটা হঠাৎ করে এরকম কেন এই বৃদ্ধিটা পাচ্ছে? এটা কি খাদ্য খাবারের অভাবের জন্য বা পুষ্টিজনিত কারণে, বা অন্য কোনো বিষয়ে? এটা যদি আপনি একটু বলেন। তো ডাক্তারি শাস্ত্রে এক রকমের রোগ আছে যাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজেস। মানে লোকেরা জীবনে যেরকমভাবে জীবনযাপন করছেন তার উপর ভিত্তি করে অনেক রকম রোগের সৃষ্টি হয়। যেমন অনেক হার্টের রোগের সৃষ্টি হয়, ডায়াবেটিসের সৃষ্টি হয়। সেরকম মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা এখন পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারি সিনড্রোম নাম হয়েছে, PMOS। তো সেই সূত্রে সেগুলো আমরা আগে থেকে অনেক বেশি দেখি।
একটা কারণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া। কিছু কিছু মহিলাদের এবং স্থগিত লাইফস্টাইল, যেখানে তারা আগের মতো দৌড়ে ঝাঁপ করে সব মানে কাজ করে না, বেশিরভাগ সময় কম্পিউটারে ফোনে থাকেন। তো ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতার সঙ্গে বাইরের খাবার, যেগুলো পুষ্টিকর খাবার না খেয়ে যেগুলো মুখরোচক সেই খাবারের দিকে প্রবণতা। তো সেইসব করে আমরা দেখি যে সেটা বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ, যেটার জন্য পলিসিস্টিক ওভারি বা পিএমওএস এখন যেটা বলি, সেটা আগের থেকে একটু বেশি দেখা যায়। এবং সেজন্য কম বয়সে মহিলাদের মাসিকের গন্ডগোল, একটু বেশি বয়সে কয়েক সময় বাচ্চা আসতে অসুবিধে, একটু পরের বয়সে ডায়াবেটিস আর হার্টের রোগের টেন্ডেন্সি, এইসবগুলো আমরা কম বেশি করে দেখতে থাকি আমাদের প্র্যাকটিসে। তো ধরুন এখন তো মাসিক সমস্যা যেরকম অনেক মহিলাদের ক্ষেত্রে হয়েছে, তাদের ওভারি রিলেটিভ আরও অনেক কিছু প্রবলেম হচ্ছে, এবং তার ফলে দেখা যাচ্ছে যখন তারা বিবাহিত জীবনে তারা পদার্পণ করছে, তখন তাদের বাচ্চা হতে গিয়ে সমস্যা হয়। তো এই সমস্যার কি করে সমাধান হতে পারে, বা এটা নিরাময় তো কোনো কিছু হয় না কোনো রোগের, তবে কিভাবে তাদেরকে নিজেদেরকে সুস্থ রাখতে পারে মহিলাদের ক্ষেত্রে, যদি সাজেস্ট করেন? তো বন্ধ্যাত্ব বা বাচ্চা না আসার যে সাবফার্টিলিটি, সেটা আগের থেকে অনেক বেড়েছে। তার বিভিন্ন রকম কারণ আছে। প্রথমেই তো বলি যে 50% ক্ষেত্রে মহিলারা আর 50% ক্ষেত্রে পুরুষরা এর জন্য দায়ী। অনেক সময় শুধু মহিলাকেই দোষ দেওয়া হয়, পুরুষের চেকআপই করা হয় না। তো পুরুষের শুক্রাণু পরীক্ষা, তার সতী শুক্রাণু ঠিক আছে কিনা, পুরুষের তরফ থেকে অন্য কোনো রোগ তার শরীরে আছে কিনা সেগুলো দেখা, সেগুলো চিকিৎসা করা, সেগুলো খুব প্রয়োজনীয় মহিলার চিকিৎসার সঙ্গে। তো বিভিন্ন হরমোনের প্রবলেম থেকে মাসিকের গন্ডগোল হতে পারে, এবং মাসিকের গন্ডগোল হলে সেটা বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ, যেখান থেকে বাচ্চা আসতে অসুবিধা হতে পারে। তো বন্ধ্যাত্বর বিভিন্ন কারণের মধ্যে সেটা একটা। তার মধ্যে থাইরয়েডের অসুখ, অন্য হরমোনের অসুখ, ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রোজেন যে হরমোন আমাদের মহিলাদের শরীরে বয়, সে তার একটা সামঞ্জস্যর হারিয়ে ফেলার অসুখ। তো সেরকম বিভিন্ন রকম অসুখ আমরা দেখতে থাকি, এবং তার একটা কোনো নির্দিষ্ট সমাধান তার নেই। কিন্তু যেগুলো আমরা শরীরকে ভালো রাখতে এবং সুস্থ রাখতে সবসময় বলে থাকি, সেগুলো হচ্ছে ওজনকে কন্ট্রোল করা, যা হাইট অনুযায়ী ওজনের ওজন থেকে দেখা, খাওয়া দাওয়া ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া করা, ভালো জিনিসগুলো খাওয়া দাওয়া করা, যেগুলো পুষ্টিকর খাবার, অ্যাটলিস্ট বাড়ির খাবার সপ্তাহে অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন খাওয়া উচিত। শরীর চর্চাও কি এটার সঙ্গে কি প্রযোজ্য, মানে এটা? হ্যাঁ, শরীরচর্চা একই রকম ভাবে। তো যেকোনো, ধরুন আমাদের এখন প্রথম জীবনটাই অনেকটা লাইফস্টাইলটা স্থগিত হয়ে গেছে। আগে লোকে যে দৌড়ে বেড়াতো, অনেক কিছু মাঠে যেত খেলতে বা একটু হাঁটতো, সেগুলো এখন আগের থেকে অনেক কমে গেছে। এখন লোকেরা বেশিরভাগ ঘরেই বন্দী, বা যাদের বন্ধু-বান্ধব তাদের সব সোশ্যাল মিডিয়াতেই বন্ধু-বান্ধব, তাদের অ্যাকচুয়াল বন্ধু-বান্ধব বেরিয়ে যাওয়া, হাঁটাচলা করা, সেগুলো আগের থেকে অনেক কমে গেছে, এবং খাওয়া-দাওয়ার পরিমাণটা বা ভুল খাবারের পরিমাণগুলো আগের থেকে বেড়ে গেছে। তো সেই সবগুলো কিছুটা হলেও দায়ী এরকম পরিস্থিতির জন্য, এবং সেগুলোকে সবকিছু সবসময় ঠিক করা যায় না, কিন্তু অ্যাটলিস্ট লোকেদের সচেতন করলে, তারা কিছুটা যদি সাবধানে থাকে, তাহলে অনেক লোকদের এরকম পরিস্থিতি থেকে বাঁচানো যায়, এড়ানো যায়, বা সমস্যা যাতে আগে বেশি না হয় তার সেরকমভাবে পরিষেবা দেওয়া যায়। কিভাবে লাইফস্টাইল মেনটেন করা যায়, মানে ধরুন খাদ্য খাবার কি নিতে পারেন, মানে কম বয়সের মহিলা থেকে বয়স্ক মহিলা যাদের এরকম প্রবলেম হয়েছে, তাদের জন্য কি সাজেশন? তো সবার যে ওজন বেশি বা সবার যে সেরকম সবসময় নয়, কিছু মহিলা যাদের ওজন নর্মাল বা ইভেন ওজন কম, তাদেরও পলিসিস্টিক ওভারি বা পিএমওএস রোগ দেখা যায়। তো খাবার কি খেতে পারেন? তো ডেফিনেটলি খাবারের মধ্যে কার্বোহাইড্রেটসটা পরিমাণে কম, প্রোটিন পরিমাণে বেশি। প্রোটিনের খাবারটা আমরা ইউজুয়ালি বয়সের সঙ্গে আরও বেশি বলি, যখন 45-40 বছরের মহিলাদের প্রোটিনের ক্ষয় হয় শরীর থেকে, তো তাদের প্রোটিন খাওয়াটা খুব দরকার। কম বয়সে ফল সবজি খাওয়া দরকার। তো ফল সবজি তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অনেক লোক আছে যারা ফলই খায় না, তারা সবজি বলতে আলু ছাড়া আর কিছু খায় না। তো সেগুলো চললে হবে না। সেগুলোর জন্য বাবা মাকে ছোটোবেলা থেকে একটা অভ্যেস করতে হবে যে হ্যাঁ, তারা সে যেটা পছন্দ হবে না সেটাই খেতে হবে। মানে সেই শাক, মোচা, থোর, উচ্ছে সেগুলো দরকার। তো সেগুলো না হলে শরীর ভালো থাকবে না। তো সেগুলো সেই গতানুগতিক খাবার, যেগুলো অনেক লোকেই অনেক আগেই পরিত্যাগ করেছে, সেগুলো আবার ফিরে আসা উচিত প্লেটে।
বলা হয় প্লেটটা একটু রঙিন হওয়া উচিত, মানে একটু সবুজ, একটু লাল, একটু হলুদ, সবকিছু মিলেমিশে হলে তখন প্লেটটা ভালো। শুধু মাছ খেলাম, মাংস খেলাম, আর কিছু খেলাম না, সেরকম নয়। তো সেগুলো সবই একটু একটু করে খাওয়া দরকার। তো সে ভাত খেলো, রুটি খেলো, কিন্তু হ্যাঁ, একটা সামঞ্জস্য নিয়ে, এবং খাবার আর শোয়ার মধ্যে অ্যাটলিস্ট 2-3 ঘন্টার তফাৎ। রাতের খাবার আমরা সবাইকে আগে আগে খেতে বলি, যেটা বিদেশে প্রচলিত আছে। সেটা একটা ভালো অভ্যেস, যেখানে 6টা-7টার মধ্যে লোকে খেয়ে নেয় রাতের খাবার। আমরা না হয় 8টা-10টার মধ্যে, 9টার মধ্যেও খেতে পারি, কিন্তু খেয়েই শোয়া, এবং সেটা একটা খারাপ জিনিস। দুপুরে ঘুমোনো, সেটা খুব ভালো জিনিস নয়। তো সেসবগুলো হচ্ছে যেগুলোতে ওজন বাড়া, শরীর শিথিল হয়ে যাওয়ার এইসব টেন্ডেন্সিগুলো থাকে। লোকে বলে আমার এনার্জি নেই, আমি পাশে এনার্জি পাচ্ছি না, আমি সবসময় নেতিয়ে পড়ছি। সেগুলো বিভিন্ন কারণে আচ্ছা, হয়। মুড সুইং হয় যে এই সময় মুড দেখা যায়। সুইং কয়েক সময় মাসিকের আশেপাশে হয়, কয়েক সময় মাসিক উঠে যাওয়ার কাছাকাছি হয়, কয়েক সময় এমনিতেই মহিলাদের একটা অ্যাংজাইটি পুরুষদের থেকে একটু বেশি হয়, কারণ সবকিছুতে একটু চিন্তাটা সামান্য একটু বেশি মহিলাদের। সেটা মহিলাদের হরমোনজনিত কারণেই হয়। একটু মানসিকভাবে তারা কয়েক সময়, তাদের সবসময় একটা চিন্তা বোধ হয় যে এই বুঝি আমার শরীর খারাপ হয়ে গেল, এই বুঝি আমার অসুবিধা হচ্ছে, এরপরে কি হবে, ওর পরে কি হবে, একটা চিন্তাধারা, যেগুলো মানুষের, পুরুষদের একটু কম হয়, মহিলাদের তুলনামূলকভাবে একটু বেশি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ভারতবর্ষের বুকে এই সমস্যাটা কি বেশি দেখা যাচ্ছে, না বিদেশেও কি এই সমস্যাটা রয়েছে একইভাবে? তো কি মনে করেন? তো সব জায়গাতেই সমস্যা আছে, বিদেশেও আছে যেমন ভারতবর্ষে আছে। বিদেশের সুবিধা হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই গভর্নমেন্টের আন্ডারে, তো গভর্নমেন্ট সেটা পুরো খেয়াল রাখে। অধিকাংশ ক্ষেত্রে লোকজনের, তারা একটা ইন্স্যুরেন্সের একটা পলিসি গভর্নমেন্টকে দেয়, গভর্নমেন্ট লোকেদের খেয়াল রাখে। দুর্ভাগ্যবশত আমাদের এই দেশে 70% লোকেরা নিজেদের পকেট থেকে খরচা করতে হয় স্বাস্থ্য ব্যবস্থা। সবার ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নেই। এখন আয়ুষ্মান ভারত হয়েছে, অনেক লোকেরা সে সুবিধা পাচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে সে সুবিধে নেই। অনেক লোকের হেলথ ইন্স্যুরেন্সই নেই। একবার হসপিটালে ভর্তি হতে হলেই তো এটা ফতুর হয়ে যায়, তারা বিপিএল এর নিচে চলে যায়। তো সেরকম লোকজন আছে, তো তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করাটা খুব জরুরি। অসুখ সবার আছে, বিদেশেও আছে, এখানেও আছে। হয়তো এখানে আমাদের দেশে কিছু কিছু আলাদা অসুখ আছে, কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে যে অসুখে পকেট থেকে টাকা বার করে খরচা করতে হবে, সেই অসুখে আর অনেক সময় অনেক খরচা আছে, তাদের কিন্তু সেখান থেকে সাবধান থাকা উচিত। তা আরেকটা বিষয় হচ্ছে যে কোথায় গেলে নিরাময় পাওয়া যাবে, এটা যদি একটু সাজেস্ট করেন। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, চিকিৎসা পাচ্ছেন না, বা সঠিক পদ্ধতিতে চিকিৎসা, মানে তাদেরকে গাইড করার মতন আপনি যেরকমভাবে গাইড করলেন, তো কিভাবে মানুষ কোথায় গিয়ে গাইড করবে, আপনি যদি আপনার লোকেশনটা যদি বলতেন। তো গাইড হলে, মানে দেখুন, অনেক ডাক্তার আছে যারা মোটামুটি ভালো চিকিৎসা করেন, যারা চিন্তা করেন না যে মানে অপারেশন করতে যখন হবে না তখন বলেই দেয় যে অপারেশন দরকার নেই। কিন্তু মতামত আলাদা আলাদা হতে পারে। একজন ডাক্তারের মতামত অন্য ডাক্তারের সঙ্গে নাও মিলতে পারে। তখন অনেক পেশেন্টরা, মহিলারা মনে করেন যে আমার যেটা শুনতে ভালো লাগছে সেটাই আমার ভালো। এখন সেটা সবসময় সঠিক নয়। তো সেটা, তো ডাক্তার কার কাছে যাবে, কার কাছে দেখাবে, সেটা আই থিঙ্ক সবচেয়ে ভালো হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। তো একজন যদি একজনের ডাক্তারের কাছে গিয়ে উপকার পান, তাকে দেখে তার লাভ হয়, তাহলেই সে অন্য আরও 5 জনকে বলবে, তারা সে ডাক্তারের কাছে যাবে। শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখে যাওয়া, শুধু বিজ্ঞাপন দেখে যাওয়া সবসময় প্রযোজ্য নয়। কিন্তু একটা ডাক্তারের ব্যাকগ্রাউন্ড, সে কোথা থেকে ডাক্তারি করেছে, কোথা থেকে পাশ করেছে, কত বছর করছে, কি তার কাজ করছে, সেগুলো একটু জানলে আমরা কলকাতা শহরের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ভালো ডাক্তার খুঁজে পাবো, যেখানে আমাদের কোনো একটা পান থেকে চুন খসলেই দক্ষিণ ভারতে ছুটতে হবে না। একদম। মানে অনেকে যে রেটিং দেখে, আমরা ম্যাক্সিমাম ডাক্তার খুঁজি রেটিং দেখে, গুগলে বিভিন্ন জায়গা থেকে, আমরা প্রতিষ্ঠান থেকে আমরা তাদের রেটিং দেখে করি। সেটা কি সঠিকভাবে হয়? সেটা যদি বলেন। তো অধিকাংশ ক্ষেত্রে রেটিং সঠিকভাবেই হয়, মানে রেটিং সবসময় যে ডাক্তাররা পয়সা খরচা করে রেটিং বাড়ানোর জন্য বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে কথা বলে, সবসময় নয়, অধিকাংশ ক্ষেত্রেই নয়। অনেক ক্ষেত্রেই রেটিংটা বিভিন্ন পেশেন্টের কাছ থেকে আসে, বিভিন্ন সময় আসে, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই সঠিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডাক্তারদের একটা মনের একটা জোর, মনে একটা একটা মানে একটা ব্যবসার মনোভাব থাকে, যে আমার রেটিংটা বাড়ালে আমার প্রতি বেশি পেশেন্ট আসবে, আমার সুবিধা হবে। কিন্তু সেটা সবসময় সঠিক নয়। কিন্তু রেটিং একটা, মানে যে কাউকেই চেনেন না, তাকে তো এরকমভাবে তো একটা ডাক্তারের কাছে পৌঁছতে হবে। তখন কিছুই যখন জানেন, তখন ইন্টারনেটের সাহায্য নেয়। তো ইন্টারনেটে কিছু একটা ডাক্তারের সম্বন্ধে যদি কিছু পেশেন্টের কিছু ফিডব্যাক দেখে, তারা যদি তাদের যদি মনে হয় যে হ্যাঁ, আমাকে দেখালে আমিও সেই সুবিধে পাবো, তখন তারা এগিয়ে আসে, তখন তারা দেখেন।
আচ্ছা, আরেকটা জিনিস বিষয় বলতে চাইছি যে অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয় ওভারির প্রবলেম থেকে। সেই জায়গা থেকে কিভাবে এটা মানে রিকভারি করা যায় একটু যদি বলেন? তো ক্যান্সারের চিকিৎসা এখন মানে ক্যান্সারটা আবার একই ব্যাপার। হুম। ক্যান্সার হওয়ার আগে কি, কি জিনিসগুলোর হতে পারে শরীরে এবং কি থেকে ক্যান্সারের একটা ভয় থাকতে পারে সেগুলো মহিলাদের সচেতন হওয়া উচিত। আমরা বলি মহিলা বলে ৪ টে জায়গায় ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। একটা হচ্ছে স্তনে বা ব্রেস্ট ক্যান্সার যেটা সবচেয়ে প্রচলিত। তারপর জরায়ুর মুখে যেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর ভেতরের দেওয়ালে যাকে বলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, আর ওভারি ডিম্বাশয় যাকে বলা হয় ওভারিয়ান ক্যান্সার। তো এই ক্যান্সারগুলোর সব ক্ষেত্রে সবসময় আগে লক্ষণ পাওয়া যায় না। কিছু সময় সাদা স্রাবের সঙ্গে রক্ত মিশ্রিত সাদা স্রাব যেটা স্পেশালি স্বামী স্ত্রীর মেলামেশার পরে হচ্ছে বা মাসিক উঠে গেলে হচ্ছে, সেগুলো কয়েক সময় কিছু অসুখের ইঙ্গিত। কিছু ওভারিয়ান ক্যান্সারে কিছুই হয় না, শুধু একটা বদহজম, গ্যাস অম্বল সেরকম দিয়েই হঠাৎ দেখা যায় যে সে ক্যান্সার হাতে অনেক ছড়িয়ে পড়েছে। ব্রেস্টের ক্যান্সারে, স্তনের ক্যান্সারে যতক্ষণ একটা হাত দিয়ে ঢেলা পাওয়া যাচ্ছে তার অনেক আগেই ক্যান্সার অনেক সময় ছড়িয়ে পড়ে। তো তাই জন্য আমরা সতর্কতামূলক হিসেবে আমরা ব্রেস্টের ম্যামোগ্রাফি, যাদের বংশগত ক্যান্সার নেই তাদের ওই 50 বছর থেকে, যাদের বংশগত ক্যান্সার আছে তাদের 40 বা কয়েক সময় 35 বছর থেকে চেক আপ করতে বলি। পেটের সোনোগ্রাফি বছরে একটা করে করা কোনো বড় ব্যাপার নয়, সবাইকেই 40-এর পরে আমরা চেক আপ করতে বলি। জরায়ুর মুখের ক্যান্সারের জন্য টিকা আছে, যেটা এখন ভারতীয় সরকার 14 থেকে 15 বছর মেয়েদের দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য তা যদি বলেন? না কোনো খুবই বিতর্ক? খুবই বিতর্কের মধ্যে কিছু নেই, একদম খুবই এর থেকে ভালো কিছু নেই। তো খুবই বিতর্ক। আমরা যে দুটো টিকা দিয়ে ক্যান্সারকে কমাতে পারি তার মধ্যে একটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার, যার জন্য HPV ভ্যাকসিন দেওয়া হয়, আর একটা হচ্ছে লিভারের ক্যান্সার, যে জন্য হেপাটাইটিস বি ভাইরাসের ইনজেকশন দেওয়া হয়। তো এই একমাত্র দুটো ক্যান্সারে রক্ষা করার রকম আমাদের উপায় আছে, যেরকম দুরকম টিকা নেওয়া উচিত। তো হেপাটাইটিস বি টিকাটা অতটা সব ক্ষেত্রে প্রচলিত নয়, ওটা মেইনলি যেটা ডাক্তারি মহলে আছে বা যারা হসপিটালে কাজ করে তাদের ক্ষেত্রে দরকার হেপাটাইটিস বি। হ্যাঁ, জনসাধারণেরও নিলে খারাপ নয়। আর কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের HPV ভ্যাকসিন সব মহিলাদেরই 9 থেকে 45 বছরের মধ্যে নেওয়া উচিত। সরকারি মহল থেকে এখন শুধু একটা বছরের মধ্যে দিচ্ছে, 14 থেকে 15, কিন্তু বাকি আরো সময়, বাকি নেওয়ার যত সময় যাবে তত কার্যকরী কম হবে, তো আগে নিয়ে নেওয়া ভালো। তো 9 থেকে 15-র মধ্যে বা খুব বেশি হলে 15 থেকে 20-র মধ্যে সব মহিলাদেরই নিয়ে নেওয়া উচিত। এটাতে কোনো ভয়ের কোনো কারণ নেই? এটাতে ভয়ের কোনো কারণ নেই। এটা ক্যান্সারের সম্ভাবনা 100 থেকে 70 বা 80% কমিয়ে দেয়। একেবারে জীবনে ক্যান্সার হবে না সেটা নয়, কিন্তু অন্তত যদি সম্ভাবনাটা অনেকটা কমে যায় তাহলেও আমাকে টেস্ট করতে হবে। হ্যাঁ, আমাকে দেখতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এর থেকে ভালো সত্যি আর কিছু নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন মানে মহিলাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সেক্সের প্রবলেম হচ্ছে, সেক্সুয়াল প্রবলেমটা দেখা দিচ্ছে। তো স্বামী স্ত্রীর সঙ্গে সেই সম্পর্কটা ঠিক মতন হচ্ছে না। তার কি কারণ হতে পারে? এর জন্য কিন্তু অনেক সময় ডিভোর্সের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো এর কি কারণ আপনার কাছে মনে হয়? তো বর্তমান জীবনকালে যেটা সবচেয়ে বড় একটা প্রশ্ন বা বড় সমস্যা সেটা হচ্ছে স্ট্রেস বা টেনশন। এখন সবার প্রচণ্ড স্ট্রেস। আমাদের যখনই পেশেন্টরা আসে তাদের খুব চিন্তা কিসের? এক্ষুনি ডাক্তার অপারেশন করে দেবে তার চিন্তা, বা পৃথিবীর কি হবে সেটার চিন্তা। না, স্ত্রীরোগের মধ্যে না, এটা কিন্তু সব রোগের মধ্যে এগুলো আসে। তো টেনশন বা স্ট্রেস মানে সেই জন্যই লোকেদের মেলামেশার পরিমাণটা কম, তার মেলামেশার সময়ই পাচ্ছে না। সকালে বেরোচ্ছে, রাতে ঢুকছে, আইটির কাজ করছে, এত টেনশন নিয়ে বাড়ি ফিরছে, অফিসের ভাবনা নিয়ে বাড়ি ফিরছে, সে একসঙ্গে থাকবে কখন? তো সেগুলো যদি বলা হয় শুধু উইকেন্ডে ট্রাই করবে, সেটাও লোকেদের তখন বলছে না, উইকেন্ডে আমি একটু রিল্যাক্স করতে চাই, আমার এই করতে চাই। তো অধিকাংশ লোকেদের মেলামেশার যে সেক্সের যে ইচ্ছেটা সেটা অনেক সময় অনেক ক্ষেত্রেই যারা কর্মের বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কম দেখা যায়। আইদার ইচ্ছে নেই বা ইচ্ছেও আছে কিন্তু ঠিক মতো করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে, সেটা বন্ধ্যাত্বর বিভিন্ন কারণের মধ্যে একটা। বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, তখন তারা অন্য পদ্ধতির সম্মুখীন হচ্ছে, IUI বা IVF বা সেই সব। তো কিভাবে এইগুলোর সমস্যার সমাধান হবে এবং আগামী দিনে মানুষ কিভাবে আপনাকে যোগাযোগ করবে? তো এটা যদি বলে দেন। তো বিভিন্ন জায়গায় আমরা যেখানে কাজ করি তার মধ্যে একটা হচ্ছে অঙ্কুরন ফার্টিলিটি সেন্টার অ্যান্ড ফিটাল মেডিসিন সেন্টার। অঙ্কুরন সেন্টার হচ্ছে এখন সেক্টর 5-এ ডেকাথলনের পাশে। তো অঙ্কুরন প্লুরো
ফার্টিলিটি অ্যান্ড ফিটাল মেডিসিন সেন্টারে আমরা ওখানে বন্ধ্যত্বের চিকিৎসা করি। তো মহিলা যাদের বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, যারা বিভিন্ন রকম কারণে ভুগছেন, তারা ওখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আমরা দিয়ে দেবো, সেটা স্ক্রিনের তলায় থাকবে, এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা এসে দেখালে আমাদের বিভিন্ন রকম ডাক্তার আছেন যারা এই বিষয়ে দেখেন এবং আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করে যেটা আপনারা চাইবেন, যেটা সম্ভব, সেগুলো করা হবে। অনেক সময় দেখি আমরা বন্ধ্যাত্ব চিকিৎসায় একই চিকিৎসা বারবার হতে থাকে, যেটা ফলপ্রসূ হয় না। আপনাদের চিকিৎসা এগিয়ে যেতে হবে। একটা যখন কাজ 4-5 বার হয় না, তখন অন্য কাজ এগোতে হবে। অনেক সময় পুরোপুরি টেস্টিংগুলো ঠিক মতো হয় না, যে পরীক্ষাগুলো দরকার কেন বাচ্চা আসছে না খোঁজার জন্য, সেগুলো সব কিছু হয়ে ওঠে না, কিছু হয়, কিছু বাকি থেকে যায়। তো সেগুলো সেই চিকিৎসা ঠিক মতো করতে হবে। সবার যে সব প্রেগন্যান্সি আসবেই সেটা বলা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট যাতে যা চিকিৎসা ঠিক মতো করা যায় তার ব্যবস্থা আমরা ডেফিনেটলি অঙ্কুরন প্লুরো ফার্টিলিটি অ্যান্ড ফিটাল মেডিসিন সেন্টারে টাইমটা যদি বলেন আপনাকে যোগাযোগ করার। আমাদের সব লেখা থাকবে ওখানে, তলায় লেখা থাকবে আমরা যেসব সময় করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম সুচিকিৎসা নিয়ে মতামত আমাদের ভাস্বর মুখার্জির সঙ্গে, যিনি দীর্ঘ বছর ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উনি যুক্ত আছেন এবং সঠিকভাবে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আগামী দিনে মহিলাদের সমস্যার জন্য অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। আশা রাখবো যে আপনাদের উনি সঠিকভাবে সঠিক উপায়ে সুচিকিৎসা আপনাদের দেবেন এবং আমাদের সুচিকিৎসার মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন এই স্বনামধন্য যারা ডাক্তারবাবু রয়েছেন তাদের মতামত। নমস্কার।